এখান দিয়ে এখন সরাসরি আমরা ঢালিউড চলে যাব। আমরা এখন বৈঠা নিয়ে নিজের হাতে নৌকা পাওয়ার জন্য যাচ্ছি। ঢাকা শহরের ভারী বাতাস থেকে মুক্ত হয়ে এখানে যেন আমরা দম ভরে নিঃশ্বাস নিচ্ছি। এখানে আপনারা চাইলে বিনামূল্যে আম সংগ্রহ করতে পারবেন। এই যে দেখেন বন্ধুরা, আমি আম পাচ্ছি এখন। আমাদের হেভি ওয়েটও আছে আমার পাশে। এই যে কি কুদরত একটা দেখেন, অনেক আম নেওয়া হয়েছে। তো এই যে ট্যানারির বর্জ্যের কারণে পানির কালারটা নষ্ট হয়ে গিয়েছে। ভুল বললেন, পানির কালার হচ্ছে রোদে পুড়ে পুড়ে কালারগুলো এইভাবে হয়ে গেছে। ভাই এইটা কি রোদে পোড়ার কারণে এরকম নষ্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রোদে পোড়ার কারণে পানির কালার এরকম। কিন্তু এমনি আপনারা এটা খেতে পারবেন, বিশেষ করে ও খাওয়ার পরে কিন্তু এতটা কালো হয়েছে আর কি। পৃথিবীর সবচেয়ে দূষিত নগরী ঢাকা শহরের আশেপাশেও এরকমের সবুজ শ্যামল মাঠ খুঁজে পাওয়া যায়, সেটা অনেকেরই অজানা। সেরকমই মনোরম একটা প্রশান্তির খোঁজে আমরা আজকে কলাতিয়া নৌ ভ্রমণে এসেছি। ঢাকা শহর থেকে খুব অল্প খরচেই এখানে এসে আপনারা উপভোগ করতে পারবেন চমৎকার একটা বিকাল এবং সাথে চমৎকার সূর্য অস্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের মোহাম্মদপুর বাসা থেকে আমরা কলাতিয়া যাচ্ছি। দূষিত ঢাকা শহরে যেখানে দমবন্ধ অবস্থা, সেখানে আমরা কলাতিয়ার সবুজের মাঝে একটু নিঃশ্বাসের জন্য বের হয়েছি। বরাবরের মতো আমাদের সাথে আজকেও সেই দুটো বানর কিন্তু রয়েছে। মোহাম্মদপুর থেকে কলাতিয়া যাওয়ার জন্য আমাদেরকে রিক্সা এবং সিএনজি যোগে যেতে হবে, তাই শুরুতেই আমরা একটা রিক্সা নিয়েছি বেরিবাদ 3 রাস্তার মোড়ে যাওয়ার জন্য। কলাতিয়া যাওয়ার জন্য আমাদের বাসা থেকে মোহাম্মদপুর 3 রাস্তায় যেতে হবে। আমরা এখন 3 রাস্তায় যাচ্ছি একটা রিক্সা নিয়ে। ভাড়া নেবে মোটামুটি 50 থেকে 60 টাকা। বর্তমানে আমরা সূচনা কমিউনিটি সেন্টারের সামনে রয়েছি। এরপরে পড়বে কৃষি মার্কেট। এই রাস্তার একদম মাথায় রয়েছে শিয়া মসজিদ, সেই বিখ্যাত শিয়া মসজিদ। শিয়া মসজিদ পার হয়ে আমরা বাঁশবাড়ির রাস্তায় ঢুকে যাব। সোজা এই রাস্তাগুলো পার হওয়ার পরে ডান দিকে গেলেই আমরা পৌঁছে যাব 3 রাস্তার মোড়ে। বাঁশবাড়ির রাস্তা ধরে আমরা বিখ্যাত 7 মসজিদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে একটা অজানা সমাধি। সেই মুঘল আমলে তৈরি নিদর্শনগুলোর মধ্যে এটা অন্যতম একটা নিদর্শন। বন্ধুরা, আমরা এখন 7 মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, সেই বিখ্যাত 7 মসজিদ। অবশেষে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি। এখান থেকে আর অল্প একটু সামনে গেলেই আমরা বেরিবাদ 3 রাস্তার মোড়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন মোহাম্মদপুর 3 রাস্তায় চলে এসেছি। এটা হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়। এটাকে বেরিবাদ হিসেবে মানুষ চেনে। আমাদের মামা এখন দাঁড়াবে এখানে, ভাড়াটা দিয়ে নেই। আমরা এখান থেকে 60 টাকা ভাড়া দিয়ে আমাদের বাসা দিয়ে আসলাম। রিক্সাওয়ালা 100 টাকা খুচরা করতে পারতেছে না। আমরা এখন রাস্তার ওপারে যাব। এটা হচ্ছে বেরিবাদের রাস্তা। মোহাম্মদপুর 3 রাস্তায় আসলে আপনারা কলাতিয়া যাওয়ার সিএনজি পেয়ে যাবেন। আমরা এখন সামনে কলাতিয়ার সিএনজি স্ট্যান্ডে যাচ্ছি। এখান দিয়ে সব সিএনজি আসলে কলাতিয়া যায় না, স্পেসিফিক কিছু সিএনজি রয়েছে। এটা কলাতিয়া যাবে। এই কলাতিয়া কত করে? 35 টাকা। রাত্রেবেলা ভাড়া একটু বেশি থাকে নাকি? কত করে? 40 টাকা। আচ্ছা আচ্ছা, ওটো ওটো কি হয়ে গেছে? আমরা এখন সিএনজিতে উঠছি। সিএনজি এখন সরাসরি কলাতিয়া চলে যাবে। এখানে 5 জন করে যাত্রী নেওয়া হয় এবং প্রত্যেকের ভাড়া নেওয়া হয় 35 টাকা করে। রাতের বেলা ভাড়া একটু বেশি থাকে। আর 1 বছর আগে ভাড়া আরও কম ছিল, 30 টাকা। কিন্তু এখন বর্তমানে বাজার পরিস্থিতির উপরে নির্ভর করে ভাড়া অনেকটা বেড়ে গিয়েছে। বেরিবাদের 3 রাস্তার মোড় পার হয়ে আমরা এখন বসিলা রোড ধরে সরাসরি কলাতিয়া ছুটে চলছি। এই রাস্তাটাই আর অল্প কিছুদিনের ভেতরে বাইপাস রোড হিসাবে তৈরি হবে। তখন এই রাস্তাটিকে 8 লেনের সড়কে পরিণত করা হবে। মাওয়া এক্সপ্রেস হাইওয়ে থেকে এই রাস্তাটি বাইপাস হয়ে সরাসরি চলে যাবে গাবতলী। সেখান থেকে সরাসরি উত্তরবঙ্গে চলে যাবে এই রাস্তা। তারই প্রস্তুতিতে সামনে শুরু হতে যাচ্ছে মহাযজ্ঞ। কথা বলতে বলতে আমরা চলে এসেছি বসিলায় অবস্থিত বুড়িগঙ্গা নদীর ব্রিজের উপরে। এই নদীটাই মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জকে আলাদা করে রেখেছে। মামা, সিএনজি এখানে কত বছর ধরে চালান? 10 বছর। এখন এখানে রাস্তার পরিস্থিতি কেমন? ভালো না। কেন, ইনকাম কি আগের মতো নাই নাকি? আগে তো কম। হ্যাঁ, কম। আপনার বাসা কোথায়? আমার বাসা বসিলা পার হওয়ার পরই আস্তে আস্তে আমাদের চোখে পড়তে শুরু করেছে সেই সবুজ শ্যামল গ্রাম অঞ্চল। বর্তমানে এই বসিলা রোডের 2 পাশ জুড়ে তৈরি হয়েছে অসংখ্য রেস্টুরেন্ট এবং বাচ্চাদের চিলড্রেন্স এবং অ্যামিউজমেন্ট পার্ক। প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে সময় কাটানোর জন্য। আমরা এখন যে
মোড়টা এসেছি এটা হচ্ছে আটি বাজারের মোড়। এটার বাম দিকে গেলে আটি বাজার যাওয়া যায়, আর ডান দিকে গেলে হচ্ছে গলাতিয়া যাওয়া যায়। কলাতিয়া সড়কে প্রবেশ করতেই আস্তে আস্তে সেই ঢাকা শহরের দমবন্ধ পরিবেশটা কিছুটা দূর হয়ে আসছে। বন্ধুরা, আমরা গ্রামীণ রাস্তায় ঢুকে পড়েছি। অলরেডি গ্রামীণ গাছপালা দেখতে শুরু করেছি। এই ঢাকার বস্তি থেকে আমরা একটু গ্রামে অক্সিজেন সমৃদ্ধ এলাকায় চলে এসেছি। মাশাআল্লাহ। এই কলাতিয়াতে প্রচুর ক্ষেত থাকার কারণে এখান থেকেই প্রচুর শাকসবজি প্রতিদিনই ঢাকা শহরে প্রবেশ করে। বন্ধুরা, আমরা এখন কলাতিয়ার সবুজ শ্যামল প্রান্তরে ঢুকে পড়েছি। এখানে ঢুকলেই বিভিন্ন সবুজ গাছপালা এবং সবুজ সবুজ মাঠ আপনাদের চোখে পড়বে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কলাতিয়া সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি। এই জায়গাটাকে কলাতিয়া বাজারও বলা হয়। আমরা এখন সিএনজি থেকে নামবো। আমরা এখন নামছি। এটাই হচ্ছে কলাতিয়া বাজার, যেমনটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা এখন কলাতিয়া বাজারে রয়েছি। এখানে আমাদের ফ্রেন্ডের বাসা রয়েছে। আমরা এখন সেই ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব এবং একসাথে আমরা ঘুরবো। বন্ধুরা, আমরা আমাদের কলাতিয়ার বন্ধুকে পেয়ে গিয়েছি। এই সেই বিখ্যাত সেলুনে থেকে অদ্ভুত সেই জন্তুটা, যাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন। আরে বন্ধু, কেমন আছো? অনেকদিন পরে দেখা। এখন আমরা একসাথে নৌ ভ্রমণে যাবো। অবশ্যই। বন্ধুর দোকানে যাচ্ছি। আমার বন্ধু এখানে স্থানীয়। আরে বাবু ভাই, ভাই, আমরা আমাদের ছোট ভাইরে পেয়ে গেছি। বন্ধুরা, আমরা এখন এখানে একটু বসবো, তারপর আমরা ঘুরতে বেরোবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রিয় বড় ভাইকে পেয়ে গেছি। ভাই, কেমন আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আমরা বড় ভাইয়ের সাথে আছি। খুবই আদরের বড় ভাই আমাদের। আমরা একসাথে ঘুরতে যেতে পারবো না, কিন্তু ঘুরে আসার পরে ইনশাল্লাহ তার সাথে অনেক অ্যাক্টিভিটি আছে। আপনারা তাহলে দেখতে থাকুন। এই কলাতিয়া আসলে বিশেষভাবে যে জায়গাটা মন কেড়ে নিবে তা হচ্ছে কলাতিয়া বাজার। বাজারের প্রতিটি কোণে আলাদা আলাদা জিনিস আপনারা খুঁজে পাবেন। যেমন এখানে মিষ্টির দোকান রয়েছে। এটা করা কিন্তু ঠিক না। এখানে আমার বড় ভাই রয়েছে, আচ্ছা, সে এখন কোক খাচ্ছে। বন্ধু বান্ধবটা তো খাইতেই হয়। হ্যাঁ, ভাইজন আসছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ। হ্যাঁ, আও কথা বল না, টাকা দেখি না আছে। আমরা ভাইয়েরা বাইরে খাইতেছি একসাথে বসে। বন্ধুরা, আমরা এখন এখানের স্পেশাল শতবর্ষী মিষ্টির দোকানের সামনে রয়েছি। এখানের মিষ্টিগুলো সবই বিখ্যাত। এই দোকানের নাম কি ভাইয়া? এটার নাম হলো সুভাষ, আদি সুভাষ। আদি সুভাষ মিষ্টান্ন ভান্ডার। জি জি জি, মাশাআল্লাহ। এখানে কি সব ধরনের মিষ্টি পাওয়া সব যায়? ধরনের মিষ্টি পাওয়া যায়। এবং এই মিষ্টিগুলো সব খাঁটি ছানা দিয়ে তৈরি করা হয় না? জি জি জি, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং কোয়ালিটি অনেক ভালো। কোয়ালিটি অনেক উন্নত মানের। এই যে এটার নাম রসমালাই। এটা হচ্ছে রসমালাই। হ্যাঁ, এখন তো এই দোকানে আসলে আপনারা পাবেন খাঁটি স্বাদের সব মিষ্টি। বন্ধুরা, এখানে খাঁটি ঘিও বিক্রি করা হয়। যেমন দেখতে পাচ্ছেন এখানে থরে থরে সাজিয়ে রেখেছে। এখানে এক বড় ভাই পেয়ে গেছি, ওনার কাকার দোকানে উনি খাচ্ছেন। কেমন মিষ্টির কোয়ালিটি কেমন? এক নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি এখানেই থাকেন না? আমি এখন বর্তমানে কোর্টে থাকি, জজকোট, ঢাকা জজকোট। আচ্ছা তো আসছি বাড়িতে বেড়াতে। জি জি, বাড়িতে আসছি তো এখানে মিষ্টি নিতে আসছি বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে মিষ্টির কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। আমি ছোট থেকে কিনি, আমার বাবার বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তাদের সাথে আমরা তো যখন জিলাপি খেয়েছি তখন মানে ছিল 6 টাকা কেজি, 6 টাকা শেয়ার। হ্যাঁ হ্যাঁ, তখন থেকে জিলাপি খেয়েও তাকে আমি টাকা দিই না। আচ্ছা আচ্ছা। স্কুলে পড়তাম, কলাতে হাই স্কুলে পড়তাম, টাকা দিতাম না। কিন্তু কাকা এখনো বাবা ছাড়া কথা বলে। তো তাদের আরেকটা ব্রাঞ্চ করছে খোলামুড়াতে। আচ্ছা আচ্ছা। ওইটা শতবর্ষ নাম দিছে, আদি সুভাষ শতবর্ষ। ওইটাও খুব ভালো। আগে তো অনেক কি ছিল, মাছের, ইলিশ মাছের মিষ্টি ছিল, ইলিশ মাছের পেটিটা, কিন্তু আজকে দেখলাম না, নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামীতে পেয়ে যাবেন। পাবেন। ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ, Okay, thank you. থ্যাংক ইউ। এই যে কলাতিয়া আমরা আসি প্রতিবার, শুধু এই আমার বড় ভাইয়ের আতিথেয়তার জন্য আমরা বারবার ঘুরে ঘুরে এখানে আসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু আপনি খান একটু। ভালো না ভাই? থ্যাংক ইউ। বন্ধুরা, এই কলাতিয়া বাজারে এসে আমাদের চোখে পড়লো একটা শতবর্ষী রেন্ট্রি গাছ। চলুন আপনাদেরকে দেখাই এই গাছটা কত বড় আর কত বিশাল। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো বাজারটাকে ছায়া দিয়ে রেখেছে একটা বিশাল গাছ।
অবিশ্বাস্য হলেও সত্য, এই একটি গাছ পুরো বাজারটিকে ছায়া দিয়ে রাখছে। এই পাশেও একটি গাছ রয়েছে, এটাও শতবর্ষী। এরকমের 3টি গাছ রয়েছে এখানে। এই সেই গাছের গোড়া এবং এই সেই শতবর্ষী গাছ। বর্তমানে বাংলাদেশে খুব কম সংখ্যক শতবর্ষী গাছই অবশিষ্ট রয়েছে। এই কলাতিয়া এসে মিলে গেল সেরকমই একটি গাছের সন্ধান। আমার ভাগ্নের সাথে দেখা হয়ে গেল। ভাগ্না, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তুমি এই গাছের ব্যাপারে কি জানো বাবা? আমি তো গাছের ব্যাপারে কিছুই জানি না, জন্মের পর থেকে দেখি গেলি জন্মের পর থেকে। আচ্ছা, এই গাছটা কত বছর বয়স? হ্যাঁ? এই যে উনি তো বলতেছে 150 বছর। সত্যি আপনার বাবা বলছিল? আচ্ছা, এই গাছটা সম্বন্ধে আপনি একটু বলেন তো। এই গাছটা আমার জন্মের আগে মাশাআল্লাহ তৈরি। আচ্ছা আচ্ছা, মানে রোপণ করা হয়েছে। হ্যাঁ, রোপণ করা হয়েছে। এটা কে লাগিয়েছিলেন? এটা আমার আব্বাই লাগাইছে। ও, আপনার বাবা লাগিয়েছিলেন। উনি তো এখন নাই না? না, উনি মৃত্যু হয়ে গেছে অনেক আগে। আনুমানিক কত বছর বয়স এই গাছটা? গাছের অনুমানিক প্রায় 80 বছর। 80 বছর হয়ে গেছে না? সেরকমই বড়। আমরা এখন কলাতিয়া বাজার থেকে ঢালিকান্দি যাব। এই ঢালিকান্দি দিয়ে আমরা নৌকায় চড়ে নৌকা ভ্রমণ করব। চলুন তাহলে, আমাদেরকে এখন অটো করে যেতে হবে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখান দিয়ে আমরা অটো নিয়ে সরাসরি ঢালিকান্দি চলে যাব। বন্ধুরা, আমরা এখন ঢালিকান্দি যাওয়ার জন্য একটা অটো নিয়েছি। মামা, এখান থেকে ঢালিকান্দি ভাড়া কত করে? ঘাটপা 20 টাকা, 10 টাকা করে জনপ্রতি। বন্ধুরা, আমরা এখন অটোতে উঠছি। এখান দিয়ে এখন সরাসরি আমরা ঢালিউড চলে যাব। এটার নাম কি ঢালিউড না? সরি, এটার নাম হচ্ছে ঢালিকান্দি। অনেকে আবার ঢালিউড হিসাবে চিনে। ওইখানেই নৌকা পাওয়া যায়। আমাদের সাথে ভাই কেমন আছেন? মাস্টার চলে এসেছেন। এই যে বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা তাহলে এখন একসাথে নৌকা ভ্রমণে যাব। একটু সময় লাগে, মাত্র 10-15 মিনিট না? অটোতে করে মাত্র 10-15 মিনিটের মধ্যেই ঢালিকান্দি ঘাটে চলে যাওয়া যায়। ওটা হচ্ছে বেসিক্যালি একটি নদীর পার। ওখান দিয়ে নৌকায় করে অনেকেই ঘাট পার হয়ে ওপারে যান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদ এই কলাতিয়ায় এসেই প্রথম আশ্রয় গ্রহণ করেছিলেন। বন্ধুরা, আমরা এখন এখানে নৌকা ঘাটে এসেছি, কিন্তু এখানে আমরা নামবো না। আমরা সামনে থেকে স্পেশাল পার্সোনাল নৌকা রিজার্ভ করব, আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিদিনই পরন্ত বিকালে এখানকার স্থানীয় লোকজন এই নদীর ঘাটে এসে ভিড় করেন। সারাদিনের কর্মব্যস্ততা, প্রচণ্ড দাবদাহ এবং অস্বস্তিকর বায়ু দূষণ এড়াতে প্রতিদিনই এখানে হাজার হাজার স্থানীয় লোকজন একটু স্বস্তির খোঁজে ভিড় করেন। বন্ধুরা, পরন্ত বিকেলে আমরা কিন্তু নৌকা ঘাট থেকে একটু সামনে চলে এসেছি। এখান থেকে আমরা স্পেশাল আমাদের নৌকা রিজার্ভ করব। দেখেন, এখানে নিচে অনেকগুলো নৌকা রাখা রয়েছে। যেহেতু আমরা প্রায়ই এখানে ঘুরতে আসি, তাই আমাদের এক বড় ভাই পরিচিত হয়ে গিয়েছে। ওনার কাছ থেকে আমরা প্রতিবার এসে নৌকা ভাড়া নেই। ওনার স্পেশাল বইটা টইটা রাখা রয়েছে এবং ওনার কাছে আসলে আমরা বিভিন্ন রকমের খাবারও খাই। এই যে এখানে ওনার এখানে স্পেশাল আলুর চপ রয়েছে, আমরা ইনশাল্লাহ ঘোরাঘুরি করে এসে খাবো। বন্ধুরা, আজকে এখানে প্রচুর পর্যটক এসেছে ঘোরার জন্য নৌকা নিয়ে, তাই নৌকা অ্যাভেলেবেল নেই। বড় সাইজের যতগুলো নৌকা ছিল বেশিরভাগই ভাড়া হয়ে গিয়েছে। আমরা এখন কোনো বড় নৌকা না পেয়ে শেষ পর্যন্ত ছোট দুটো নৌকা নিব এবং দুটো নৌকায় 3 জন করে উঠব। এখান থেকে যাওয়ার আগে আমরা আবুল ভাইয়ের স্পেশাল আলুর চপ নিয়ে নিচ্ছি। আবুল ভাই, এই আলুর চপ কত করে? 5 টাকা। নৌকা আপনার কয়টা আছে ভাই? নৌকা 5টা, 2টা লগা টানে, 3টা টানে। ও, এখন বর্তমানে আছে কয়টা? 5টাই আছে নাকি ঘাটে? ঘাটে 3টা আছে। 3টা রাখছেন না? আর 2টা কই রাখছেন? টানে উঠায় রাখছি। ও, উঠায় রাখছেন না? আচ্ছা, বইটাগুলা কই দেন তো। এটা না? এই যে বইটা না? বন্ধুরা, এই হচ্ছে বইটা। আমরা এখন বইটা নিয়ে নিজের হাতে নৌকা পাওয়ার জন্য যাচ্ছি। এটা নাও, এই কাজ করে নাও। আমাদের সাথে আমাদের বন্ধুও রয়েছে, সে কলেজের শিক্ষক। আজকে আমরা সবাই একসাথে নৌকা পাবো। পারা যাবে তো? দেখা যাক। দেখে দেব। কি তুমি নৌকার বইটা দিয়েও গিটার বাজাচ্ছ? হ্যাঁ, গিটারটা নিয়ে আসলে ভালো হতো না? আচ্ছা, দেখা যাক। তোরা, আমরা এখন নৌকার দিকে যাচ্ছি। এখানে নৌকাগুলো শিকল দিয়ে বাঁধা থাকে এবং নৌকার মালিকের কাছে সেটার তালা চাবি থাকে। আমরা এখন সেই নৌকার দিকে যাচ্ছি। কোনটা কোনটা নৌকা? বন্ধুরা, আমরা এখন নৌকায় উঠছি। আবুল ভাই এখন কষ্ট করে একটু পানিগুলো ফেলে দিবে, নয়তো এটাতে যাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে।
বন্ধুরা আমাদের আর একটা নৌকা হচ্ছে এইটা, এখন আমরা এইটাতে উঠবো। ওটো ওটো ডিঙ্গি নৌকা, তাই অনেকটা দোলাদুলি করছে, একটু সাবধানে উঠতে হবে। শুরুতে আমাদের মাস্টার সাহেব নৌকা বাইবে, এখন একটু চেষ্টা করুক, সে দেখা যাক কতটুকু নৌকা বাইতে পারে। এখানে আমার বাইক নিয়ে রয়েছে, ওই পাশে অন্য তিনজন অন্য নৌকায় উঠেছে, আর ওখানে বড় একটা জন্তু রয়েছে, সে এখন নৌকা চালাবে। আপনারা দেখেন, এই হ্যালো জন্তু, দেখেন আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করি না, কিন্তু সে মনে মনে সন্দেহ যে আসলে কাকে ডাকা হচ্ছে, তাই সে রেসপন্স করেছে। যাবে যাবে যাবে। বন্ধুরা আমরা আমাদের নৌ ভ্রমণ শুরু করছি মাশাআল্লাহ। এখন আমার বন্ধু মাস্টার সাহেব এখন নৌকা চালাচ্ছে, তিনি যেমন কলেজেও মাস্টারি করেন, এখানে আজকে নৌকারও মাস্টার হিসাবে রয়েছে। দেখা যাক কতটুকু সফল হয় তিনি। এরপরে আমি আপনাদের সাথে নৌকা চালাবো। এই পাশে আমাদের অন্য আর একটা নৌকাও চলতে শুরু করেছে। বন্ধুরা এখন আমি নৌকা চালাচ্ছি। আসলে মাস্টার সাহেব ব্যর্থ হয়ে গেছে, সে পারছে না। শেষ বিকেলের সূর্য নদীর ভেতরে আবির ছড়িয়ে যেন অস্ত যাচ্ছে, আর আমরা আমাদের পার্সোনাল বোট নিয়ে ওপারে ভেসে চলছি। কিন্তু কলাতিয়ার এই নদীর দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলছে। হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরানোর পর থেকে এখানে এসে সমস্ত ট্যানারি স্থাপন করা হয়েছে। সেই ট্যানারির বর্জ্যে এই পানি দিনে দিনে দূষণ হয়েই চলছে। এতে করে নদীতে মাছের পরিমাণও অনেকটা কমে গিয়েছে, নদীর পানির কালারও অনেকটা কালো হয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে আর কিছুদিনের মধ্যে জেলেদের জীবিকার উৎস মাছ চিরতরে শেষ হয়ে যাবে। বন্ধুরা আমরা চলে এসেছি অনেকক্ষণ বাবাবাই করার পরে। এটা ধরে রাখতে হয় নৌকাটা, নয়তো যে কোনো সময় উল্টে যেতে পারে। ডিঙ্গি নৌকা তো যে কোনো সময় উল্টে যাওয়ার একটা ভয় থাকে। আমরা এখন উঠছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা সুস্থ সবলভাবে চলে এসেছি। আমরা এইভাবে নৌকাটা বেঁধে রেখে যাব যাতে স্রোতে এটা দূরে কোথাও চলে না যায়, এজন্য নৌকাটা এইভাবে বেঁধে রেখে যাব। বন্ধুরা দেখেন এখানে অনেক নৌকাই রাখা রয়েছে। অনেকে আবার নৌকা এখানে বেসিক্যালি বেশিরভাগ মানুষই পরিবহনের কাজে ব্যবহার করে থাকে। এই ধরনের এই যে যেমন দেখেন ঘাস, বিভিন্ন রকমের তরি তরকারি ইত্যাদি পরিবহনের কাজে এই নৌকা ব্যবহার করে। আমরা সাধারণত ঢাকা থেকে যারা আসি ঘুরতে, তারা ঘোরার জন্য আসি। এখন আমরা ওপারে চলে এসেছি। এপাশে কি রয়েছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। সবুজ প্রান্তর, সবুজ মাঠ, চমৎকার ক্ষেত, ফসলের ক্ষেত। এখান থেকেই সবজিগুলো আমাদের ঢাকা শহরে যায়। যে দেখেন বিভিন্ন রকমের সবজি চাষ করা হয়েছে এখানে। প্রতি সিজনই সব ধরনের সিজনাল সবজি এখানে চাষ হয়ে থাকে। বর্তমানে এখানে ঝিঙার চাষ করা হয়েছে। এই যে দেখেন ছোট ছোট কিছু ঝিঙে ধরেছে। বন্ধুরা আমরা এখন মাঠের ওই পারে কি রয়েছে একটু ঘুরে দেখতে যাচ্ছি। এখানে প্রচুর সবুজ সবুজ ক্ষেত রয়েছে, যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আসলে বিকালবেলা এখানে আসলে ঠান্ডা বাতাসে আপনাদের মনটা ভরে যাবে। এখানকার স্থানীয় মানুষজন বিভিন্ন রকমের ফসল চাষ করে থাকেন। সিজনাল যখন যে সিজনে যে ফসল হয় সেই ফসলই তারা চাষ করে। তবে আপনাদেরকে একটু সাবধানে হাঁটতে হবে এইসব জায়গায়। অনেক গর্ত রয়েছে এবং গর্তে সাপ থাকতে পারে, তাই আপনারা দেখে শুনে পা ফেলবেন এই জায়গায় যখন ঘুরবেন। এই যে দেখেন এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, কিছু লাল শাক গাছও রয়েছে। যদিও এই প্রচণ্ড দাবদাহের সময় সব গাছই ঊষর বর্ণ ধারণ করেছে, তারপরও নতুন করে ফসল বোনার পরিক্রমা চলছে। ঢাকাতে আমরা যেসব সবজি খাই তার অধিকাংশ এইসব অঞ্চল থেকেই যায়। এই যে দেখেন সব ধরনের ফসলের চাষই এখানে করা হয়। গাছ, পাখি, ফুরফুরে বাতাস সবকিছু আপনাদের মনটাকে মাতাল করে তুলবে।
এই যে দেখেন এখানে ঢেঁড়স গাছ লাগানো হয়েছে, এগুলো এখনো বড় হয়নি, সামনে আরো বড় হবে এবং প্রচুর ফলন ধরবে। যদিও কিছু কিছু ফলন অলরেডি হয়েছে, প্রতিটি গাছই অনেক ঢেঁড়স ধরেছে। চমৎকার লাগছে দেখতে। দিগন্ত জুড়ে আপনারা যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, এটাই এখানের বিশেষত্ব। ঢাকা শহরের ভারী বাতাস থেকে মুক্ত হয়ে এখানে যেন আমরা দম ভরে নিঃশ্বাস নিচ্ছি, আসলেই চমৎকার। বন্ধুরা, আমরা এখন আম পাড়ার জন্য যাচ্ছি। এখানে মাঠের মাঝে মাঝে অনেকগুলো আম গাছ রয়েছে, দেখি কোনো আম পাওয়া যায় কিনা। দেখুন দিগন্তের ওই কোনায় কিছু গাছ দেখা যাচ্ছে, ওগুলো সবই আম গাছ। এখন আমের সিজন, তাই গাছে প্রচুর আম ধরেছে। যদি পাওয়া যায় তাহলে দু একটা আম পাচ্ছি আমরা। আপনারা ওখানে যে আগুন দেখতে পাচ্ছেন, ওখানে খড়কুটা পোড়ানো হচ্ছে। এই ছাই দিয়ে পরবর্তীতে সার তৈরি করা হবে। এই জন্য এই পোড়ানোটা একটা প্রক্রিয়া, যার মাধ্যমে ক্ষেতের ভেতরে সার উৎপাদন করা হয়। তারপরও আমি এই প্রক্রিয়াটিকে পরিবেশ সম্মত মনে করছি না, কারণ এর কারণে প্রচুর ধোঁয়া তৈরি হয়। দেখেন কিভাবে ধোঁয়া উঠছে, যেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরন্তু বিকেলে সূর্য প্রায় ডুবুডুবু করছে, তার মধ্যে আম গাছের ফাঁকে ফাঁকে কচি কচি আম উকি দিচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে তো আবার দেখেন পুরো আম কাটার বদলে পুরো ডালি কেটে ফেলেছে। এখানে আপনারা চাইলে বিনামূল্যে আম সংগ্রহ করতে পারবেন, সেই ব্যবস্থা করে রেখেছে। যাদের লাগবে গাছে কষ্ট করে ওঠার দরকার নেই, আপনারা নিচে ডাল থেকে আম সংগ্রহ করে। আমাদের হেভিওয়েট আছে এখানে, তার মাথায় অনেক চুল, সে এখন যাচ্ছে এই ডাল থেকে আম সংগ্রহ করার জন্য। আগে খাইতাম গাছে বই, এখন খাবো বাসে বই। এই যে দেখেন আম সংগ্রহ করা হচ্ছে, অনেক আম নিচেও পড়ে রয়েছে। এই যে দেখেন বন্ধুরা, আমি আম পাড়ছি এখন। আমাদের হেভিওয়েটও আছে আমার পাশে। এই যে কি কুদ্র দেখেন অনেক আম নেওয়া হয়েছে। এগুলো আমাদের জন্য আল্লাহর রহমত, আসলে আল্লাহ রেখে দিয়েছেন। এবং বিশেষ করে যে মালিক, এখানে আম গাছটির মালিক, তাকেও ধন্যবাদ এই আমগুলোর জন্য। দেখি দেখি কি কুদ্র, দেখেন নিচে নিচে গাছ। বন্ধুরা, এরকম অভাবনীয় গাছ আমরা এই জীবনে প্রথম দেখলাম, যে দর্শনার্থীদের জন্য এভাবে পুরো ডালই কেটে রেখেছে আম নেওয়ার জন্য। এটা আসলেই রেয়ার একটা সিন, সব জায়গায় সচরাচর এরকম দেখা যায় না। মানবতার তরে ওনারা নিবেদিত প্রাণ। তখন আমরা যেটা বর্ণনা দিয়েছিলাম ওটা একটা গাঁজাখড়ি গল্প। এই যে আমাদের সাথে যে হেভিওয়েট আছে, আমার নিচে পড়ে আছে, সে আসলে আম পাড়তে গিয়ে ডালই ভেঙে ফেলেছে, যার কারণে এখানে ওই ডালটি পড়ে রয়েছে এবং সেখান থেকে অবলীলায় সে আম সংগ্রহ করছে। বন্ধুরা, আমরা আম সংগ্রহ করে, এই যে দেখেন আম দেখাও। হ্যাঁ, আগে খাইতাম গাছে বই, এখন খাই নিচে বই। আচ্ছা আচ্ছা, এই যে এখন আম সংগ্রহ করে আমরা আমাদের নৌকায়, পার্সোনাল রিজার্ভ করা নৌকায় ফেরত যাচ্ছি। আসলে এখানে আসতে নিজেকে একটা নবাব সিরাজউদ্দৌলা লাগে, কারণ সবই খুব সস্তায় এখানে মেলে। আচ্ছা, নৌকা ভাড়াটা কত নিছে আমাদের? 100। আপনার বিশ্বাস হবে না, একের পরে মাত্র 2টা শূন্য, অর্থাৎ 100 টাকার বিনিময়ে আমরা পার্সোনাল নৌকাটি রিজার্ভ করেছি। আপনারা এখানে আসলে এরকমের স্বল্প মূল্যে এরকম চমৎকার একটা ভ্রমণ উপভোগ করতে পারবেন। তাহলে দেরি না করে তাড়াতাড়ি এখানে ঘুরতে চলে আসুন। বন্ধুরা, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, আমরা আসরের নামাজটা এখন পড়ে নিব। তাহলে চলুন, নামাজের পরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। অবশেষে দিগন্ত বিস্তৃত সেই আকাশটা রক্তিম সূর্যটাকে গিলতে চলেছে, আর ফুরফুরে বাতাস আলোড়ন তুলছে নদীর বুক চিরে। এরই মাঝে আমাদেরও যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। আজকে নদীতে প্রচুর পানি, কিন্তু এই যে ট্যানারির বর্জ্যের কারণে পানির কালারটা নষ্ট হয়ে গিয়েছে। ভুল বললেন, পানির কালার হচ্ছে রোদে পুড়ে পুড়ে কালারগুলো এইভাবে হয়ে গেছে। ভাই, এটা কি রোদে পোড়ার কারণে এরকম নষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রোদে পোড়ার কারণে পানির কালার এরকম। হ্যাঁ, এখানে কোনো ধরনের দূষিত কিছু নাই? না না না, একদম রোদে পোড়ার কারণে। ও আচ্ছা আচ্ছা, এটা খাওয়া যায় না ভাই? না 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 ভাই, এটা খাওয়া যায় না না না, তাহলে রান্না করে খাওয়া যায়। ও, রান্না করে খাওয়া যায়। ও আচ্ছা। বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম, এখানে পানিটা খুব ভালো, রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, একটু নিগ্রো হয়েছে, কিন্তু এমনি আপনারা এটা খেতে পারবেন। বিশেষ করে ও খাওয়ার পরে কিন্তু এতটা কালো হয়েছে আর কি।
বন্ধুরা আমরা আম সংগ্রহ করে এখন সবাই যাচ্ছি। এই যে আমাদের সংগ্রহশালা থেকে আমরা আম নৌকায় উঠিয়েছি। বন্ধুরা আমরা এগুলা এখন কলাতিয়া নিয়ে গিয়ে ভর্তা বানিয়ে খাবো ইনশাল্লাহ। অবশেষে আমরা ফিরে যাওয়ার জন্য বইটা খুলে নৌকাতে উঠছি। বন্ধুরা আমরা আবার নৌকায় উঠেছি, এখন আমরা ওপারে যাব। সন্ধ্যা হয়ে গিয়েছে, আজান দিচ্ছে। বন্ধুরা আমরা আবার নৌকা বেয়ে ওপার যাচ্ছি। নদীতে প্রচুর স্রোত, তাই নৌকা বাইতে একটু সমস্যা হচ্ছে। এর আগে যখন এসেছিলাম নদীর পানি একটু কম ছিল, আজকে পানির পরিমাণটা অনেক বেশি, পানিও অনেকটা দূষিত। বন্ধুরা আমরা ঘাটে পৌঁছে গিয়েছি, আর কিছুক্ষণ পর আমরা নামবো। সুতরাং নদীর পাড় থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।